নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব সমরেশ মজুমদারের লেখা একটি ভিন্ন স্বাদের বেশ দামি ছোট গল্প। গল্পের নাম শান্তি জল। শুনতে থাকুন আজকের গল্প শান্তি জল। তার সুটকেসটা নেওয়ার জন্য হাত বাড়িয়ে অনুপ বলল, দে। না না, ঠিক আছে। 20 বছরের ছোট ভাই দাদার সুটকেস বইতে চাইবে, এটা স্বাভাবিক, কিন্তু পিতৃবিয়োগের বিজ্ঞাপন শরীরে ধারণ করে থাকলে তাকে কাজটা করতে দেওয়া যায় না। মা কেমন আছে? অমিতাভ জিজ্ঞাসা করল। এই সময় যেরকম থাকা উচিত, অনুপ নিচু গলায় বলল। রিক্সা স্ট্যান্ডের দিকে যাওয়ার সময় অমিতাভ লক্ষ্য করল সবাই অনুপের দিকে তাকাচ্ছে। একজন কাছে এসে জিজ্ঞাসা করল, কেন? অনুপ চলতে চলতে জবাব দিল, বাবা। যেহেতু অমিতাভর পরনে শার্ট প্যান্ট, পায়ে জুতো, তাই তার দিকে কেউ তাকাচ্ছে না। শোকগ্রস্ত মানুষকে সহানুভূতি দেখানোর জন্য যতটা নয়, তার চেয়ে কৌতূহলের কারণে সবাই অনুপকে দেখছে বলে মনে হলো অমিতাভর। সে এই শহর ছেড়েছে বহু বছর, বছরে এক আধবার আসে বাবা মায়ের কাছে। বন্ধু বান্ধবরা এখন আর এখানে নেই, তাই যে কদিন থাকে বাড়িতেই থাকে। নতুন মানুষের পক্ষে তাকে চেনবার কথা নয়। কিন্তু এখন মনে হলো যিনি মারা গিয়েছেন তিনি কেবলই অনুপের বাবা ছিলেন। রিকশায় বসলো ওরা। অনেক বছর পরে, শেষ কবে মনে নেই, এইভাবে পাশাপাশি রিকশায় বসা। রিকশা চলতে শুরু করলে অমিতাভ চারপাশে তাকালো। অনেক নতুন বাড়ি উঠেছে দুপাশে, আধুনিক দোকান হয়েছে। অনুপ বলল, আমরা রাত 10টা পর্যন্ত অপেক্ষা করেছিলাম। কিন্তু খবর যখন পেয়েছিলাম তখন কোনো ফ্লাইট নেই। সন্ধ্যের ট্রেন ধরলেও পরের দিন এই সময় পৌঁছতাম। অমিতাভ বলল, আর সেটা ভেবেই তো বডি রাখা হলো না। অনুপ বলল, বডি? অবাক হলো অমিতাভ। বাবা শরীর, সে সময় তোর খোঁজ করেছিল খুব। অমিতাভ মুখ ঘুরিয়ে নিল। বাবার মৃত্যু সংবাদ টেলিফোনে পেয়ে কিছুক্ষণ ঝুম হয়ে বসেছিল। আজ বিকেল 3টে, 600 কিলোমিটার পথ পেরিয়ে মৃত বাবার কাছে পৌঁছতে গেলে 12 ঘন্টা সময় লাগবেই। এই মফস্বল শহরে ততটা সময় মৃত শরীর ঠিকঠাক রাখা সম্ভব নয়। তাই দিন 4 পরই সে এলো। দাহের পরদিন এলে যা হতো, আজ আসায় তা থেকে অনেক ভালো হয়েছে। কাজকর্ম গুছিয়ে আসতে পেরেছে। কিন্তু বাবার মৃত্যু সংবাদ পেয়ে তার একটুও কান্না পায়নি। এক ফোঁটা জল চোখ থেকে বেরিয়ে আসেনি। শুধু চারপাশটা ফাঁকা লাগছিল, খুব খুব ফাঁকা। অথচ এই মানুষটার সঙ্গে তার অদ্ভুত সম্পর্ক ছিল। উনি তাকে যতটা অপছন্দ করতেন, ঠিক ততটাই পছন্দ করতেন। নিজের বন্ধুদের কাছে ছেলের প্রশংসা করতেন, আবার সামনাসামনি হলে ওর গাম্ভীর্য ছিল দেখবার মতো। ইংরেজি অনার্স ছেড়ে আর্ট কলেজে ভর্তি হওয়ার খবর পেয়ে এমন ক্ষেপে গিয়েছিলেন যে 1 মাস টাকা পাঠাননি। শেষে মায়ের চেষ্টায় একটু নরম হন। সে সময় ছুটিতে বাড়ি এলে কথা বলতেন না। তারপর যখন নামি কাগজে চাকরি পেল সে, শেষ পর্যন্ত আর্ট ডিরেক্টর হয়ে গেল, তখন টেলিফোনে বলেছিলেন বাবা, জীবন নিয়ে যারা জুয়ো খেলে তাদের অধিকাংশই ফতুর হয়ে যায়। তুমি জিতেছ যখন, জয়টাকে ধরে রেখো। এই বাবা মারা যাওয়ার আগে তার খোঁজ করেছিলেন কেন? কিছু কি বলার ছিল তার? ভদ্রলোক
সারা জীবন তার সঙ্গে এত দূরত্ব রেখে গেলেন কেন? আগেকার বাবারা কেন এমন হতেন? গেটের সামনে রিক্সা থামতে বারান্দায় অতনুকে দেখতে পেল অমিতাভ, টুকুনের স্বামী। তাকে দেখে ঘোষণা করলো, দাদা এসেছে। ভাড়া মিটিয়ে সুটকেস নিয়ে বাগানে পা রাখলো অমিতাভ। অনুপ গেট বন্ধ করছে। এই সময় টুকুন ছুটে এলো, পরনে সাদা শাড়ি। তাকে দেখে চেঁচিয়ে উঠল মেয়েটা, চেঁচিয়ে কাঁদতে লাগলো। সুটকেস বারান্দায় রেখে বোনের কাঁধে হাত রাখতে টুকুন তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। খুব ছোটবেলায় সে যখন কলেজে ছুটিতে বাড়ি আসতো, তখনও তাকে এইভাবে জড়িয়ে ধরতো টুকুন। সে কত বছর আগে। শোক মানুষের আচমকা কাছে এনে দেয়। অমিতাভ বলল, কাঁদিস না। আমি বাবার সেই সময় থাকতে পারিনি, আমি বাবার সেই সময় থাকতে পারিনি। টুকুন কান্না জড়ানো গলায় বলল, খবর পেয়ে এসে দেখলাম বাবা ঘুমিয়ে আছে, বাবা ঘুমিয়ে আছে। অতনু বলল, সকালেও ফোনে কথা হয়েছিল, তখনও বুঝতে পারিনি। আপনি বসুন না, অত দূর থেকে এসেছেন। মা কোথায়? ততক্ষণে কান্না সামলে নিয়েছে টুকুন। বলল, ঠাকুর ঘরে। এক মুহূর্ত ভাবল অমিতাভ, এই বাড়িতে কেউ বাইরের পোশাক পরে ঠাকুর ঘরে ঢোকে না। শৈশব থেকে এই ব্যবস্থায় সেও অভ্যস্ত। তার উপরে সে সারা রাত এই পোশাকে ট্রেনে চেপে এসেছে। এই বাড়িতে এলে বরাবরই একটি বিশেষ ঘরে অমিতাভ থাকে। ঘরটাকে এখন দাদার ঘর বলে সবাই। সেখানেই গেল সে। শার্ট প্যান্ট খুলে পাজামা পাঞ্জাবি পরল। তারপর ঠাকুর ঘরের দিকে পা বাড়ালো। দরজা ভেজানো। সেটা খুলতেই মাকে দেখতে পেল সে। ঘরের মাঝখানে ঠাকুরের আসনের দিকে মাথা করে কম্বলের উপর শুয়ে আছে মা, চোখ বন্ধ। শোয়ার ভঙ্গিতে এমন একটা অসহায়তা ফুটে উঠেছিল, যা দেখে অমিতাভ কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থাকলো। মাকে সে কখনোই এই রকম ভঙ্গিতে পড়ে থাকতে দেখেনি। সে মায়ের পাশে এসে বসল, গায়ে হাত রাখল। মায়ের চোখ বন্ধ। সেই অবস্থায় ভাঙা গলায় জিজ্ঞাসা করলেন, এলি? কোন শব্দ করা ছাড়া কোনো জবাব খুঁজে পেল না অমিতাভ। মা নিশ্চয় টুকুনের গলা শুনতে পেয়েছেন, অথবা টুকুনের স্বামীর চিৎকার ওর কানে গিয়েছে, তাই জেনেছেন যে সে বাড়িতে এসেছে। এতদিন পরে শুধু স্পর্শে মানুষ চেনা নিশ্চয়ই সম্ভব নয়। হঠাৎ মায়ের শরীর কাঁপতে লাগলো। পা থেকে মাথা পর্যন্ত একটা থরথরানি। আঁচল দিয়ে মুখ চেপে ধরেছেন মা, যাতে শব্দ না বের হয়। অমিতাভ বৃদ্ধার শরীর দু হাতে জড়িয়ে ধরল এবং তখনই মনে পড়ল মা তার থেকে 16 বছরের বড়। মায়ের বিয়ে হয়েছিল 15 বছর বয়সে, আর ঠিক 1 বছর পরে প্রথম ছেলের মা হয়েছিলেন। কিন্তু প্রসবের পরে এমন অসুস্থ হয়ে পড়েন যে 3 মাস সন্তানকে বুকের দুধ খাওয়াতে পারেননি। ধীরে ধীরে কাঁপুনি কমল। শান্ত হতে আরো কয়েক মিনিট। এতটা সময় ধরে মাকে জড়িয়ে সে কি কোনোদিন বসেছিল? অমিতাভর মনে পড়ে না। মা উঠে বসলেন, আঁচলে চোখ মুছলেন। তারপর ছেলের দিকে তাকিয়ে বললেন, হাত মুখ তো, চা খা। এই সময় মেজ ভাই অনলের গলা পাওয়া গেল। দাদা, দাদা কোথায়? অতনুর গলা শোনা গেল। মায়ের ঘরে। মা বললেন, অনল ঠাকুর মশাইয়ের কাছে গিয়েছিল। তখনই অনলকে দরজায় দেখা গেল। হ্যাঁ, যাক, তুই এসে গিয়েছিস। অমিতাভ দেখল অনলও অনুপের মতো কাছা ধারণ করেছে। মায়ের শরীর থেকে হাত সরালো অমিতাভ। অনল বলল,
তুই পাঞ্জাবি ছেড়ে ফেল, আমি এসব তোর ঘরে পাঠিয়ে দিচ্ছি। কেন? অমিতাভ জিজ্ঞাসা করলো। কেন মানে? বাবা মারা গিয়েছেন, এখন অসহ্য এসব পড়তে হয়। তুই জেনে শুনে প্রশ্ন করছিস? অনল বিস্মিত। ওগুলো না পড়লে কি শোক দেখানো যাবে না? হ্যাঁ, লোকে কি শোক দেখানোর জন্য পড়ে? কেন পড়ে আমি জানি না, তবে তোর বা অনুপের চেয়ে আমার মনে বাবার মৃত্যু কম কষ্ট এনে দেয়নি। অমিতাভ বলল। মা হাত তুললেন। থাক, ও তো মুখাগ্নির সময় এখানে ছিল না। ওর যদি ওসব পড়তে ইচ্ছে না হয়, পড়বার দরকার নেই। অনল কাঁধ নাচালো। এই শহরের বিখ্যাত উকিল সে, মায়ের কথার উপর আর কথা বাড়াতে চাইল না। বলল, মা, ঠাকুরমশাই লিস্ট দিয়ে দিয়েছেন, শ্রাদ্ধের কার্ড ছাপা হয়ে গিয়েছে। তুমি একটু সময় দিলে ভালো হয় মা। মা মাথা নাড়তেই অনর চলে গেল। অমিতাভ বলল, ও আমাকে ভুল বুঝলো মা। শুধু পড়তে হয় বলে ওসব পড়বো কেন? আগে তো 1 মাসের পর শ্রাদ্ধ হতো, এখন হয়? বিয়ের দিন বরকনেকে নির্জলা উপোস করতে হয়, এখন কেউ করে? মা চুপ করে থাকলেন। অমিতাভ বলল, আমি মেনে নিতে পারি না মা, তবে তুমি যদি বলো তাহলে ইচ্ছের বিরুদ্ধে আমি মেনে নেব, সব মেনে নেব, তোমার জন্য মানতে হবে। মা মাথা নাড়লেন। ছেলের হাতে হাত রেখে বললেন, তোর যেটা ভালো লাগে তাই তুই কর, যা এখন হাত পা ধুয়ে নে। দুই ভাই কম বেশি করেছে। গোত্রান্তরিত হওয়ার সুবাদে টুকুন 3 দিনে বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে নিয়েছে। হ্যাঁ, কি বাবা মায়ের পুরুষ সন্তান আর নারী সন্তানের মধ্যে সুখের বা শ্রদ্ধার এই হেরফের হবে কেন? তা নিয়ে প্রশ্ন তোলা যেত, কিন্তু তুলে লাভ হবে না বলে মুখ খুলল না অমিতাভ। অমিতাভ সাদা মাটা নিরামিষ খেল অতনুর সঙ্গে। দুপুরে মায়ের ঘরে বসে অনল লিস্ট তৈরি করছিল। শ্রাদ্ধের কার্ড যাদের পাঠাতে হবে তাদের নামের লিস্ট। মায়ের জানা নাম লিখে নিয়ে সে অমিতাভর দিকে তাকালো। দাদা, তুই কাকে কাকে বলবি বল। আমার কাউকে বলবার নেই। অমিতাভ বলল, তোর শ্বশুর বাড়িতেও পাঠাতে হবে তো? ওরা জানেন, পাঠাবার দরকার নেই। আর বন্ধু বান্ধব? আশ্চর্য, বন্ধুরা কলকাতায় থাকে, খামোকা পাঠাতে যাব কেন? অনল বলল, আসলে এটা একটা নোটিফিকেশন, সবাই জানতে পারবে বাবার ইহ জগতে নেই, সেই জন্যে। এটা কি আমাদের শাস্ত্রে লেখা আছে নাকি? না, তবে এটা একটা রীতি, মানে প্রথা। আমার দরকার নেই। বিয়ের আগে নিমন্ত্রণ করবার সময় বাবা আমাকে জিজ্ঞাসা করেছিল কটা কার্ড আমার দরকার। একই ব্যাপার হয়ে যাচ্ছে না? হাসলো অমিতাভ। এই সময় টুকুন দৌড়ে এলো বারান্দা থেকে। কমল কাকু আসছে। অনল বলল, সর্বনাশ। সর্বনাশ কেন? অমিতাভ জিজ্ঞাসা করলো। ছিদ্রসন্ধানী মানুষ তোকে এই অবস্থা ছিদ্রসন্ধানী মানুষ তোকে এই অবস্থায় দেখলে শহরময় কেচ্ছা করে বেড়াবে। দাদা, প্লিজ তুই ঘরে চলে যা। অনল বলল। অনুপ এতক্ষণ চুপচাপ ছিল। বলল, দাদা, মিছিমিছি সমস্যা তৈরি করে লাভ কি? আমরা তো মেনে নিয়েছি, আমরা মেনে নিয়েছি বলে বাইরের লোকে তো মানবে না। অতনু বলল, কথাটা ঠিক। বাইরে থেকে ভদ্রলোকের গলা ভেসে এলো, কইয়ে কই তোমরা? অনল। অমিতাভ মায়ের দিকে তাকালো। মায়ের মুখে অস্বস্তি। তর্ক করা যেত, যুক্তি দিয়ে বোঝাতে পারত, কিন্তু তা না করে অমিতাভ উঠল।
নিজের ঘরে গিয়ে দরজা ভেজিয়ে দিল। ভেজানো দরজা সত্ত্বেও কমল কাকুর গলা শোনা যাচ্ছিল। ও, তোমরা সব এক জায়গায় দেখছি। কার্ড লেখা হচ্ছে বুঝি? ভালো, আমি কয়েকটা নাম দিয়ে দেব। কিন্তু বৌদি, বড় ছেলে কোথায়? বাবা মারা গেল আর সে এখনো কলকাতায় বসে আছে? এ তো ভালো কথা নয়। কলকাতায় থাকবে কেন? ও এসেছে। মায়ের গলা। এসেছে? বাহ, তা কোথায় সে? একবার ডাকো। অনল বলল, দাদা বেরিয়েছে। ও, তা হ্যাঁ, নামগুলো লেখো। এদেরকে দাদা খুব পছন্দ করতেন। আর হ্যাঁ, শ্মশান যাত্রীদের তো বলবেই, আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকেও নিমন্ত্রণ করে এসো কিন্তু। লেখো। অমিতাভ খাটে শুয়ে পড়ল। কলকাতায় তার পরিচিত মানুষগুলো, যারা মুসলমান বা খ্রিস্টান নয়, তাদের কাউকে রোজ পুজো করতে বা ধর্মাচরণ করতে দেখা যায় না। তাদের অনেকেই দুর্গাপুজোর সময় বাইরে বেড়াতে যায়। কলকাতায় থাকলে মণ্ডপে না গিয়ে বাড়িতে ফুর্তি করে। ধর্মের সঙ্গে তাদের বিন্দুমাত্র যোগাযোগ নেই। বেশিরভাগ মানুষের বাড়িতে ঠাকুর দেবতা ছবি পর্যন্ত নেই। অথচ বাবা মা মারা গেলেই গালে দাড়ি রেখে পায়ে হাওয়াই পরে কাঁচা নেয়। আর শ্রাদ্ধ চুকতে না চুকতেই ভাই ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তির মালিকানা নিয়ে মামলা টুকতে উকিলের কাছে দৌড়য়। অথচ এরা হিন্দু। 1200 বছর আগে যখন বাঙালি বলে কোনো জাত ছিল না, তখন আমাদের পূর্বপুরুষের কি ধর্ম ছিল? আর্যরা তো বঙ্গভূমিতে আসেননি। অদ্ভুত ব্যাপার। বাড়িতে এখন উৎসবের আবহাওয়া। আত্মীয় স্বজনরা এসে গেছে। এসে প্রথম কয়েক মিনিট শোক শোক মুখ করে থেকেছে। তারপর ওর খবর নেওয়া, মাকে জ্ঞান দেওয়া। মাসিমা, আপনি কিন্তু মাছ মাংস ছাড়বেন না। ওসব ছাড়ার কথা কোনো শাস্ত্রে লেখা নেই। আর মাসিমা, মেসমশাই কি কি খেতে ভালোবাসতেন বলুন? শ্রাদ্ধের মেনুতে রাখতে হবে। আরে টুকুন, তুই কি সুন্দর হয়েছিস রে। বাচ্চা না হওয়ায় ফিগার রাখতে পেরেছিস। আমি তো। ছোট পিসি এসে বললেন, এ কি রে, তুই পাজামা পাঞ্জাবি পরে আছিস? বাপের শ্রাদ্ধ করবি না? অমিতাভ বলল, শ্রদ্ধা করব। ইয়ার কি নাকি? ও বৌদি, তোমার বড় ছেলের হাতের জল না পেলে দাদা শান্তি পাবে? ও কি সিনেমা স্টার নাকি যে ম্লেচ্ছ হয়ে আছে? না বললেন, বোধ হয় ওর শরীরটা খারাপ, প্রেশার তো আছেই। ঘর থেকে বের হতে না চাইলো সবাই তার ঘরে আসতে লাগলো। ছোট মামা এসে বলল, আরে ছাড় ছাড়, আজকাল পুরুতকে মূল্য ধরে দিলে সবকিছু করা যায়। তবে দাড়িটা কাটিস না। আর হ্যাঁ, আমার বড় শালার ছেলে জার্নালিজম পড়ছে, তোদের কাগজে একটু দেখিস তো। বাড়িটা ক্রমশ উৎসবের বাড়ি হয়ে গেল। সব সময় হই হই। এক রাত্রে মাকে একটু একা পেয়ে গেল অমিতাভ। বাবার ছবি বড় করে বাঁধিয়ে এনেছে অনুপ। অল্প বয়সের ছবি। মা একা দেখছিল। অমিতাভ সেদিকে তাকিয়ে বলল, বাবা কেন যে আমার সঙ্গে দূরত্ব রাখতো? মা বললেন, শুধু তোর সঙ্গে কেন, আমার সঙ্গেও তো। তাই? কখনো মনের কথা খুলে বলতো না? তুমি বলতে? প্রথম প্রথম বলতাম, তারপর চুপ করে থাকতাম। কিন্তু তুমি তো বাবাকে ভালোবাসতে মা। মাকে এই প্রথম হাসতে দেখলো অমিতাভ। দূর, ভালোবাসা যে কি তা বুঝবার আগেই তো তুই এসে গিয়েছিলি। তারপর সংসারের ঘানি টেনে চলেছি। আর বাবা?
মা এবার গম্ভীর হলেন। কি জানি, এসব কথা থাক। দেখ তো, সবাই যা বলছে দু কান দিয়ে শুনে চলেছি। শ্রাদ্ধ যে কত রকমের হয় আগে তো তা জানতাম না, কিন্তু এত চেঁচামেচি হুল্লোড় আমার ভালো লাগছে না রে। টুকুনটাকে দেখ, সারা দুপুর ওদের সঙ্গে ক্যারাম খেলে কাটালো। হয়তো এটাই ঠিক, আমি ভুল বুঝছি। জানিস খোকা, সারা জীবন আমি বোধহয় কোনো কিছুই ঠিকঠাক বুঝতে পারলাম না রে। ঠাকুরমশাই এসে গিয়েছেন। অনলের গাড়ি গেটের বাইরে। অনল এবং অনুপকে নিয়ে ঠাকুরমশাই যাবেন শহরের পশ্চিম প্রান্তে, যেখানে বিশাল জলাশয় রয়েছে। আজ ওদের মাথার চুল বিসর্জন দিতে হবে। বারান্দায় সবাই ভিড় জমিয়েছে, বাগানেও কিছু লোক। ছোট মামা পুরো ব্যাপারটা পরিচালনা করছেন। ওদের গাড়িতে তুলে হাঁক দিলেন তিনি। বড় কোকা, কিরে বড় কোকা কোথায়? অমিতাভ, ডাকোকে। ভিড় সরিয়ে অমিতাভ সিঁড়িতে পা রাখল। কি ব্যাপার? আগে ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করতো, তোর চুল না কাটলে কত মূল্য দিতে হবে। ও ঠাকুরমশাই, বলি বড় খোকা ন্যাড়া না হলে কত নেবেন? নিজের প্রশ্নটা করলেন ছোট মামা। তোরও ঠাকুরমশাই বললেন, এসব তো এখন চালু হয়েছে শুনতে পাই, তা আমি আর কি বলবো, যা মনে ধরে তাই দেবেন। ঠিক তখনই কান্নাকাটি সোচ্চার হলো। বারান্দার এক কোণে দাঁড়িয়ে মা মুখে হাত চেপে কান্না সামলাচ্ছেন। অমিতাভ ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরল। ছেলেরা ন্যাড়া হতে যাচ্ছে বলে বোধহয় মায়ের শোক ফিরে এলো। সে চাপা গলায় বলল, কেঁদো না মা, কেঁদো না। খোকা। মা জল ভরা চোখে তাকালো। হ্যাঁ বলো। দু হাতে মাকে জড়িয়েছিল অমিতাভ। তোর কি খুব অসুবিধে হবে খোকা? ওদের সঙ্গে তুই যেতে পারবি না? চমকে গেল অমিতাভ। এই কদিন যে ভদ্রমহিলা তার ইচ্ছেগুলোকে আগলে রেখেছেন, কারো সমালোচনায় কান দেননি, তিনি একই প্রস্তাব করছেন। কিন্তু সেই দৃষ্টির সামনে দাঁড়িয়ে ক্রমশ কুঁকড়ে যাচ্ছিল অমিতাভ। তারপর বলল, বেশ, যাচ্ছি, শুধু তোমার জন্য যাচ্ছি। গাড়ির দিকে এগোতে এগোতে অমিতাভ দেখল ছোট মামা হাততালি দিচ্ছে। দর্শকদের উল্লাস চাপা নেই। অনলের মুখে হাসি ফুটে উঠেছে, আর অনুপ তার দিকে অবাক চোখে তাকিয়ে রয়েছে। ছেলেরা ফিরে আসতেই আবার মায়ের কান্না। কিন্তু এবার একটি কথাও না বলে নিজের ঘরে ঢুকে গেল অমিতাভ। আয়নার সামনে দাঁড়িয়ে সে প্রায় অচেনা একটা মানুষকে দেখতে পেল। সামান্য চুল এবং দাড়ি বিসর্জন দিতেই মানুষের এত পরিবর্তন হয়। এই সময় টুকুন চা নিয়ে এলো। জানিস দাদা, তোদের তিনজনকে এখন একরকম দেখাচ্ছে। একরকম? হ্যাঁ রে, সবাই বলছে। টুকুন চায়ের কাপ রেখে চলে গেল। আজ শ্রাদ্ধ। ভোর থেকে ঠাকুরমশাই তার মণ্ডপ সাজিয়ে বসেছেন। যারা বাড়িতে ছিল তারা তো বটেই, বাইরের অতিথিরাও জমতে শুরু করেছেন। এই ওকে চা দে। না না, আপনাকে একটু মিষ্টিমুখ করতেই হবে। আরে একা কেন? গিন্নিকে নিয়ে এলেন না কেন? ও তুলদা, আপনার বড় মেয়ে? বাবা, কি সুন্দর দেখতে হয়েছে। কি পড়ো গো তুমি? এই রকম সব সংলাপ এই বাড়ির বাতাসে ভেসে বেড়াচ্ছে। বাবার ছবি ঘিরে ফুলের মালা, সামনে ফুলের স্তূপ। বাবা সব দেখছেন। মা বসে আছেন খানিকটা তফাতে মোড়ায়। ঠাকুরমশাই জিজ্ঞাসা করলেন, গোত্রটা কি যেন? কাশ্যপ তো, তাই তো? মা মাথা নেড়ে হ্যাঁ বললেন। মায়ের পরনে শুধু সাদা আর সাদা।
অমিতাভ আসনে বসে হেসে ফেলল। ঠাকুরমশাই জিজ্ঞাসা করলেন, হাসি কেন? মায়ের গোত্র বিয়ের পর বদলে গেল? স্বামীর গোত্রই তো স্ত্রীর গোত্র হবে। আজকাল তো অনেক মেয়ে 2-3 বার বিয়ে করে, তাহলে তাকে বারংবার গোত্র বদলাতে হবে, তাই তো? ঠাকুরমশাই চুপ করে গেলেন। মা চোখের ইশারায় জানালেন থামতে। প্রথমে যে মুখাগ্নি করেছিল সে বসবে, অতএব অমিতাভর পালা পরে। সে একটু দূরে চলে আসছে। কমল কাকা পাশে এসে দাঁড়ালেন। বড় ভালো মানুষ ছিলেন রে। কে? মুখ ফেরালো অমিতাভ। তোমার বাবার কথা বলছি। তাস খেলতে বসে সবাই একটু আধটু চুরি করে, দাদা কখনোই করেনি। আপনারা তাস খেলতেন? কি তাস খেলতেন? বেশিরভাগ সময় রামির নেশা ছিল ওর। বাবা যে রামি খেলতেন এবং চুরি করতেন না, তা জেনে তার কোনো লাভ নেই। তবে এখন মনে হচ্ছে বাড়ির বাইরের মানুষটা বেশ স্বাভাবিক ছিলেন। কোনো উইল করে গিয়েছেন দাদা? কিসের উইল? এই বাড়ি সম্পত্তির? আমি জানি না। খোঁজ নাও। এই নিয়েই তো ভাইয়ে ভাইয়ে বিরোধ হয়। এই ব্যাপারে আমার কোনো মাথা ব্যথা নেই। আপনি বা কেন এত মাথা ঘামাচ্ছেন বুঝছি না। পকেট থেকে সিগারেটের প্যাকেট ইচ্ছে করে বের করতে কমল কাকা দ্রুত সরে গেলেন। ঠাকুরমশাই মন্ত্র পড়ছেন, সুরে এবং দ্রুত উচ্চারণ করা শব্দাবলী কেউ বুঝছে বলে মনে হলো না। আসনে বসে ঠাকুরমশাই যা যা বলতে বলছেন তাই সে করে যাচ্ছিল। অমিতাভর মনে হচ্ছিল এই অর্থহীন ব্যাপারগুলো শেষ হলে সে বেঁচে যাবে। হঠাৎ কানে এলো ঠাকুরমশাই একটা কলা পাতায় চাল কলা ইত্যাদি মেখে বলছেন, এই পিণ্ডটা ওই ফাঁকা জায়গায় রেখে এসো তো। কেন? একটা কাক এসে খাবে, একটা খেলেই হলো। আদেশ পালন করলো অমিতাভ। ঠাকুরমশাই বললেন, এবার বলো সংস্কৃত শব্দগুলো। বুঝতে 2বার বলালো সে। তারপর মাথা নেড়ে বলল, সরি, আমার পক্ষে এই কথাগুলো বলা সম্ভব নয়। কেন? ঠাকুরমশাই অবাক। সংস্কৃতে কি বলেছি বুঝেছ? হ্যাঁ। আমি উঠলাম। অমিতাভ উঠে দাঁড়ালো। মা হতভম্ব। ছোট মামা ছুটে এলো। কি হয়েছে উঠছিস কেন? কমপ্লিট হয়নি তো এখনো। উনি আমাকে বলতে বলছেন আমার বাবা এখানে প্রেত হয়ে ঘুরে বেড়াচ্ছেন, তার আত্মার শান্তির জন্য আমি এই পিণ্ডকে দান করছি। তিনি যেন কাক হয়ে এসে তা খেয়ে নেন। আমার বাবাকে আমি প্রেত বলে ভাবতেই পারি না। ওই পিণ্ড না খেলে যদি তার মুক্তি না হয়, তাহলে তিনি এই বাড়িতে থেকে কারোর অমঙ্গল করবেন। প্রেত তো অমঙ্গল করে। এইসব কথা সরি এইসব কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। সে আসন ছেড়ে ভিতরে পা বাড়াতে অনল এগিয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, বলুন না কি করতে হবে, আমি বসছি। শ্রাদ্ধ বাড়িতে হইচই পড়ে গেল। পিতা পিতামহ প্রপিতামহরা এতদিন যা করে এসেছেন তাকে ভুল বলবার জন্য একদল সমালোচনা শুরু করে দিল। আর একদল, যাদের সংখ্যা কম, তারা বলল, ওই প্রেত প্রেত বলতে গেলেন কেন ঠাকুরমশাই? না বললেই তো হতো। এখন ভর দুপুর। অমিতাভ শুয়েছিল নিজের ঘরে দরজা ভেজিয়ে। নিজেকে দলছুট বলে মনে হচ্ছিল অমিতাভর। শ্রাদ্ধ চুকে যাওয়ার পর এদিকে ওদিকে খাওয়া দাওয়ার উৎসব চলছে। ওই সময় মা এলেন ঘরে। এসে দরজা ভেজিয়ে দিলেন। উঠে বসলো অমিতাভ। মায়ের মুখ শক্ত, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। অমিতাভ উঠে দাঁড়ালো।
হাত বাড়ালো। মা। এক ঝটকায় হাত ছড়িয়ে নিলেন মা। তুমি আমাকে ভুল বুঝো না মা। আজ তুই প্রতিবাদ করলি, আজ তুই প্রতিবাদ করলি। এতদিন যখন করিসনি তখন আজ কেন করলি? আজ তোর ওকে প্রেত বলে স্বীকার করতে বাঁধলো, আজ তোর ওকে প্রেত বলে স্বীকার করতে বাঁধলো খোকা। হু হু করে কেঁদে ফেললেন মা। মা, মানুষ কি শুধু মরে যাওয়ার পরে প্রেত হয়? বেঁচে থাকতে হয় না? আমার মতো অনেক মেয়েই তো সারা জীবন প্রেত যন্ত্রণা সহ্য করে বেঁচে থাকে, তখন অন্ধ হয়ে থাকিস। পাথরের মতো দাঁড়িয়ে রইল অমিতাভ। ধীরে ধীরে নিজেকে সামলালেন মা। আমি মরে গেলে এসব কিন্তু তুই করবি না খোকা। মা, আমি মরে গিয়ে তোর চারপাশে প্রেত হয়ে ঘুরতে পারবো না রে, পারবো না রে খোকা। দু হাতে ছেলেকে আঁকড়ে ধরলেন মা। আর এই প্রথম শরীর নিংড়ে কান্না বেরিয়ে এলো। প্রচন্ড জোরে কেঁদে উঠল অমিতাভ।